আমি আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনার কথা বলতে চাই। আমার নাম আজান। আমি থাকি জানপুরে, পাঞ্জাবের একটি তহসিল। ডেরা গাজী খান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। আমার ছোটবেলা থেকেই হরর মুভি আর ভৌতিক জায়গা এক্সপ্লোর করার শখ ছিল। আমি একা নই, আমার আরও ৩ জন বন্ধু আছে, ওদেরও একই রকম আগ্রহ। ভাবুন, আমরা ৪ জনের দল, আর আমাদের একই পাগলামি। রাতের বেলা পরিত্যক্ত বা বন্ধ জায়গায় যাওয়া, সেখানে কি হয় সেটা দেখা। এর আগেও আমরা অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কখনো কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। তাই আমরা প্রায় প্রতিদিনই নতুন নতুন জায়গা খুঁজতাম। ঘটনাটা ২০২১ সালের। তখন আমি নবম শ্রেণীতে পড়ি, বয়স মাত্র ১৮ বছর। সেদিন স্কুল থেকে ছুটি হয়ে আমি বাড়ি ফিরলাম, জামা কাপড় বদলালাম। আমরা বন্ধুরা সাধারণত বিকেলে একটু বিশ্রাম নিয়ে রাতে বের হতাম আর পরিত্যক্ত জায়গাগুলো ঘুরে দেখতাম। আমার এক বন্ধুর গাড়ি ছিল, প্রতিদিন সে গাড়িটা নিয়ে আসতো আর আমরা সেটাতে ঘুরতে বের হতাম। আমি ঠিক কাপড় বদলে নিচ্ছি, এমন সময় ওর ফোন এলো, কোথায় আছিস? যদি বাসায় থাকিস বাইরে আয়, আমি অপেক্ষা করছি। আমি বাইরে বের হয়ে দেখি সে অন্য ২ জন বন্ধুকেও নিয়ে এসেছে। সে বলল, চল আজ একটু দূরে যাই। আমি বললাম, ঠিক আছে, তবে আগে বাড়িতে বলে আসি। আমি গিয়ে আম্মুকে বললাম, আমি একটু বাইরে যাচ্ছি, আব্বুকে পরে বলে দিও, এখন বললে যেতে দেবেন না। আম্মু বললেন, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। আমি দ্রুত বেরিয়ে পড়লাম, মোবাইলটা ঘরে রেখে দিলাম। তারপর আমরা ৪ জন একসঙ্গে রওনা হলাম। আমি বন্ধুকে জিজ্ঞেস করলাম, এই তো বল, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি? সে হেসে বলল, দেখতে থাক, গানে মন দিয়ে আর যাত্রাটা উপভোগ কর। সবাই হেসে উঠল, আমিও হেসে ফেললাম। কিন্তু তখনও জানতাম না আজকের রাতটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে থাকবে। কিন্তু জানি না কেন আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। এর আগে কখনো এমন হয়নি, এভাবে হঠাৎ করে আমরা কোনো জায়গায় বেরিয়ে পড়ি। সাধারণত যদি কোথাও যাওয়ার প্ল্যান করতাম, তাহলে একদিন আগে থেকেই ঠিক করা থাকতো, সবাই জানতো। যাই হোক, গাড়ি চলতে থাকলো। ওরা সবাই গানে ডুবেছিল, হাসাহাসি করছিল, আর আমি পেছনের সিটে বসে কাচের বাইরে তাকিয়ে দেখছিলাম নিস্তব্ধ রাস্তা, ডুবে যাওয়া সূর্যের আলো আর দূরের ফাঁকা মাঠগুলো। মাঝপথে একবার ওরা পেট্রোল ভরালো। আমাদের একটা অভ্যাস ছিল, যেখানেই যাই খাওয়া দাওয়া বা পেট্রোল সবাই সমান ভাগে দেয়, যেন কারো উপর বেশি চাপ না পড়ে। এক কথায় বন্ধুত্বের মধ্যে আমেরিকান সিস্টেম চালু ছিল। তারপর আবার গাড়ি চলতে লাগলো। এখন আমরা শহর থেকে বেশ দূরে চলে এসেছি। চারপাশে শুধু শূন্য মাঠ, কোথাও কোথাও ছোট্ট একটা গ্রাম চোখে পড়ে, কিন্তু কয়েক মিনিট পরে সেটা মিলিয়ে যায় দিগন্তে। রাস্তা এখন কাঁচা, ধুলো মাখা। আমার মনে হচ্ছিল এই ৩ জন যেন জানে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু শুধু আমাকেই জানানো হয়নি। আমি একটু বিরক্ত হয়ে বললাম, এই তোমরা বলো তো, আমরা আসলে কোথায় যাচ্ছি? ওদের মধ্যে একজন হেসে ফেলল, তারপর আরেকজন বলল, আজ আমি একটা দারুণ জায়গা খুঁজে বের করেছি, সেখানে যাচ্ছি একটু অ্যাডভেঞ্চার করতে। আমি রেগে গিয়ে বললাম, অ্যাডভেঞ্চার? এখানে তো মানুষজন পর্যন্ত নেই, ঘরবাড়ি নেই, আলো নেই, এরকম জায়গায় কেউ যায় নাকি? কিছু হলে এখন কি করবে? সে হেসে বলল, ঘাবড়াস না, একটু গিয়ে দেখি, তারপর ফিরব, চিন্তা করিস না। আমার ভেতরে তখনও একটা অদ্ভুত ভয় কাজ করছিল, কিন্তু চুপ করে গেলাম। ভাবলাম, চল দেখা যাক, আল্লাহ মালিক। তারপর মনোযোগ সরিয়ে ওদের সঙ্গে হেসে খেলে মিশে গেলাম। ভাবনাটা মনে আনতেই চাইনি। গাড়ি চলতে লাগলো, একটার পর একটা মাঠ পথ পেরিয়ে আমরা তখন বাড়ি থেকে অন্তত ৮০-৯০ কিলোমিটার দূরে চলে এসেছি।
মাগরিবের সময় ঘনিয়ে আসছিল। চারপাশের পরিবেশ অস্বাভাবিক রকম নিস্তব্ধ হয়ে গেছে। মনটা কেমন জানি কেঁপে উঠছিল, তবুও কৌতূহলটা ভয়কে পেছনে ঠেলে দিচ্ছিল। রাস্তাটা এখন একদম নির্জন, দুই পাশে বিশাল তুলার ক্ষেত। তারপর একটু সামনে গিয়ে দেখি একটা লোক সাইকেল চালিয়ে আসছে আমাদের দিকেই। আমরা গাড়ির গতি কমিয়ে তাকে জিজ্ঞেস করলাম, ভাই, একটা কথা বলবেন? এই পথে ফলানা জায়গাটা কোথায়? মানে এই জায়গাটা কোথায়? লোকটা আমাদের প্রশ্ন শুনেও কোনো উত্তর দিল না, চুপচাপ সাইকেল চালিয়ে এগিয়ে যেতে লাগলো, যেন আমাদের দেখেই ভয় পেয়েছে। আমরা আবার গলা বাড়িয়ে বললাম, শুনুন ভাই, একবার বলুন না জায়গাটা কোথায়? আমার এক বন্ধু মজা করে বলল, হয়তো গোয়া বা বোবা। এই কথাটা শোনার পর হঠাৎ লোকটা সাইকেল থামিয়ে আমাদের দিকে ফিরে তাকালো। তার চোখ দুটো অদ্ভুতভাবে স্থির, একদম নিরাবেগ, কিন্তু ভেতরে যেন একটা তীব্র সতর্ক বার্তা। সে ধীরে ধীরে বলল, চলে যাও, আর এই পথে কখনো এসো না। তোমাদের ভালোর জন্যই বলছি, চলে যাও এখান থেকে। আমরা থ হয়ে গেলাম, কিন্তু বন্ধুরা হাল ছাড়ল না। একজন বলল, না ভাই, আমরা ওই জায়গাতেই যাচ্ছি, জরুরি কাজ আছে। আর একজন তার হাতে 500 টাকার একটা নোট ধরিয়ে দিল। লোকটা একটু দ্বিধা করল, তারপর নোটটা নিয়ে বলল, তোমরা বাচ্চা ছেলে, তাই জেদ করছো। তবে কথা শোনো, আমি তোমাদের পথ বলে দিচ্ছি, কিন্তু ওখানে বেশি সময় থেকো না, না হলে হয়তো ফিরে আসতে পারবে না। আমি তোমাদের মঙ্গলের কথা বলছি। যেখানে থেকে এসেছো সেখানেই ফিরে যাও, এখনই ফিরে যাও। ওদের তিনজন আবার হাসতে শুরু করলো, যেন লোকটা কোনো বাজে ঠাট্টা করছে। কিন্তু আমি লক্ষ্য করছিলাম লোকটার মুখে একটাই শব্দ বারবার ফিরছে, চলে যাও। বোকা ছেলেগুলো, ফিরে যাও। সে সাইকেল ঘুরিয়ে দ্রুত চলে গেল, কিন্তু যাচ্ছিল আর বারবার পিছনে তাকিয়ে দেখছিল আমাদের দিকে। আর প্রতিবারই ঠান্ডা গলায় একই কথা বলছিল, চলে যাও বোকা ছেলেরা, ফিরে যাও। ওদের তিনজনের কাছে লোকটা নিশ্চয়ই পাগল মনে হয়েছিল, কিন্তু আমি ওর কণ্ঠ শুনেই শিউরে উঠেছিলাম। বিশ্বাস করুন আপনারা, ওর গলায় এমন এক রকম ব্যথা ছিল, যেন কেউ অনেক কষ্ট পেয়ে কাউকে শেষবারের মতো সাবধান করছে। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। লোকটা তখন অনেক দূরে চলে গেছে। তার সাইকেলের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে কাঁচা রাস্তায়। আকাশে অন্ধকার নামতে শুরু করেছে। আমি বললাম, তোমরা পাগল হও না, এখনই গাড়ি ঘোরাও, ফিরে চলি। অনেক দেরি হয়ে গেছে, অন্তত 1 ঘন্টা দূরে আছি ঘর থেকে। কিন্তু ওরা আমার কথায় পাত্তাই দিল না। তিনজন এমন নিশ্চুপ বসেছিল যেন কিছুই হয়নি। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমার মনে তখন পরিষ্কার হচ্ছিল, আমরা যেদিকে যাচ্ছি ওখানে কিছু একটা আছে, কিছু ভয়ঙ্কর। তবে ওরা গাড়ি চালিয়ে যেতে লাগলো লোকটার বলা দিকেই। রাস্তা এখন পুরো অন্ধকার, শুধু আমাদের গাড়ির আলো আর দুই পাশে তুলার বিশাল ক্ষেত। মাঝে আমরা 4 জন একটা ধুলোমাখা কাঁচা রাস্তায়। আরও কিছু দূর গিয়ে রাস্তা বাঁক নিল। গাড়ি একবার ঘুরলো, তারপর সোজা চলতে লাগলো। সব কিছু এত নিঃশব্দ যেন মনে হচ্ছিল পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই। এখান থেকেই শুরু হলো সেই রক্ত হিম করে দেওয়া যাত্রা। গাড়ি ধীরে ধীরে চলছিল, বাতাসে গরম, জানালাগুলো বন্ধ, ভেতরে এসি চলছে। গানও বন্ধ হয়ে গেছে এখন। আমার এক বন্ধু সায়ান কোল্ড ড্রিঙ্ক খুলে সবাইকে দিল। আমরা চুপচাপ পান করছিলাম। আমি শেষ করে জানালার কাচ নামিয়ে খালি বোতলটা বাইরে ছুঁড়ে ফেললাম। হঠাৎ ড্রাইভার নাবিল এক ঝটকায় ব্রেক কষে ধরল। আমরা পেছনের সিটে থাকা 2 জন এমনভাবে সামনের দিকে ছিটকে পড়লাম যে কপাল সোজা সিটে লেগে গেল। একটা বিকট শব্দে টায়ার ঘষে থেমে গেল গাড়ি। আমি রেগে গিয়ে বললাম, এই কি করছো? ড্রাইভার করছো না সার্কাস দেখাচ্ছ? নাবিল কিছু বলল না,
শুধু কম্পিত আঙ্গুল তুলে দেখালো পেছনের দিকে। আমরা চারজনেই ঘুরে তাকালাম, আর যা দেখলাম তাতে বুকটা থেমে গেল এক মুহূর্তের জন্য। রাস্তার মাঝখানে আগুন জ্বলছে, একটা ছোট্ট আগুন, ঠিক সেই জায়গাতেই যেখান দিয়ে আমরা কয়েক সেকেন্ড আগেই পেরিয়ে এসেছি। আমি স্তব্ধ, সবাই অবাক। আমি বললাম, এই আগুন এখন কেন? আমরা তো এখান দিয়ে গেলাম। নাবিল গলা শুকিয়ে আসা কণ্ঠে বলল, হয়তো গাড়ির নিচে কিছু স্পার্ক লেগেছে। আমি দেখি। সে নেমে গাড়ির নিচ থেকে পরীক্ষা করলো। না, কোথাও কোনো আগুন নেই, ফুয়েলও লিক করছে না। এখন বাতাসে ভয় ছড়িয়ে পড়েছে। আমরা কেউই কথা বলছি না, শুধু নিঃশ্বাসের শব্দ। আমি বললাম, গাড়ি রিভার্স করো, দেখি আসলে কি হয়েছে। নাবিলের চোখে তখন ভয়ের ছায়া। সে স্টিয়ারিং ধরতেই হাত কাঁপছে। সে বলল, আমি আর চালাতে পারবো না। গোল, তুই চালা। গোল সামনে বসলো, স্টার্ট দিল। গাড়ি আস্তে আস্তে রিভার্স হতে লাগলো আগুনের দিকেই। আমরা যত কাছে যাচ্ছি আগুনটা যেন বাড়তে লাগছে, এমনভাবে জ্বলছে যেন কেউ আমাদের আসতে দেখে জ্বালানি ছিটিয়ে দিচ্ছে। আমার মাথার পাশে ছিল পানির বোতল। আল্লাহর নাম নিয়ে দরজা খুলে নেমে গেলাম দ্রুত আগুনের দিকে। দৌড়ে গিয়ে বোতলের পানি ঢেলে দিলাম। এক মুহূর্তে আগুন নিভে গেল। কিন্তু পরের দৃশ্য দেখে আমার পা জমে গেল মাটিতে। যে জিনিসটার উপর আগুন জ্বলছিল ওটা ছিল সেই খালি কোল্ড ড্রিঙ্ক বোতল, যেটা আমি কয়েক মিনিট আগেই ফেলে দিয়েছিলাম। আমার পুরো শরীর জমে গেল, গলায় শব্দ আটকে গেল, কেমন যেন মাথা ঘুরতে লাগলো। আমি দৌড়ে গিয়ে গাড়িতে বসলাম, দরজা লাগিয়ে দিলাম। বুকটা জোরে ধুকপুক করছে। আমি কাপা গলায় বললাম, এই জায়গাটা ঠিক না, এখনই ফিরি। আগুনটা ওই বোতলটার উপরই ছিল যেটা আমি ছুঁড়েছিলাম। সবাই একে অপরের দিকে তাকালো। সায়ান আসতে বলল, হয়তো ওই লোকটাই ঠিক বলেছিল, আমাদের এখানে থাকা উচিত না। গাড়ির ভেতরে এখন ভয় যেন ঘন কুয়াশার মতো ছড়িয়ে গেছে। চারদিকে নিস্তব্ধতা। তুলার ক্ষেতের ওপর দিয়ে হালকা হাওয়া বইছে, কিন্তু নাবিল আর গোল ওরা দুইজন একগুঁয়ে হয়ে গেল। বলল, এখন যেহেতু এত দূর এসেছি, দেখি কি আছে সামনে, চলো না একটু গিয়ে ফিরে আসব। আমি শুধু চুপ করে তাকিয়ে রইলাম, আর ভেতরে ভেতরে বুঝে গেলাম এই রাতটা আমাদের সবার জন্য অস্বাভাবিক কিছু নিয়ে এসেছে। নাবিল বলল, আয়াতুল কুরসি পড়ে যাও, আল্লাহ খায়ের করবেন। এভাবে আল্লাহ আল্লাহ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই গন্তব্যে। একদম নির্জন পরিত্যক্ত এক জায়গা। দূরে একটা মাত্র লাইট জ্বলছিল। আমি ভাবলাম, এত অন্ধকার, এত নির্জন জায়গায় কোনো বিদ্যুৎ নেই, তাহলে ওই আলো জ্বলছে কিভাবে? গোলু বলল, হয়তো কোনো ঘর আছে, ব্যাটারিতে চলছে। আমরা যখন পুরো জায়গাটা দেখলাম, শরীর কেঁপে উঠল। এমন ভয়ঙ্কর নীরব জায়গা আমি জীবনে দেখিনি। চারটি ঘর একসাথে, পরিষ্কার পরিচ্ছন্ন, যেন আজই কেউ এসে মুছে গেছে। নাবিল গাড়ির হেডলাইট ওই দিকেই ফেলল। স্পষ্ট দেখা গেল এটা ছিল কৃষি বিভাগের কোনো পুরনো সরকারি কোয়ার্টার। আমরা সবাই অবাক হয়ে গেলাম, এত দূর, এত নির্জন জায়গায় এমন কোয়ার্টার কিভাবে? কোনো চার দেয়াল নেই, অথচ এত পরিপাটি। আয়াতুল কুরসি পরে আমরা একসাথে ভেতরে ঢুকলাম। গাড়িটা বাইরে, লাইট অন করে রাখা। গোলু টর্চ আর ক্যামেরা হাতে নিল। ভেতরে একটা নলকূপ, আর পাশে ছোট্ট বাথরুম। 10 ফুটের মতো দেয়াল ঘেরা এলাকা মনে হচ্ছিল। এখানে কেউ নিয়মিত আসে। নাবিল দরজায় কড়া নেড়ে বলল, আসসালামু আলাইকুম। আর ঠিক তখনই পেছন দিক থেকে মৃদু স্বরে কেউ উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আমরা চারজন জমে গেলাম। গোলু বাইরে ছুটে গিয়ে চিৎকার করে বলল, কে আছে ওখানে? তারপরে এমন নিস্তব্ধতা নেমে এলো যেন চারদিকের বাতাসও থেমে গেছে। আমি বললাম, এই জায়গাটা ঠিক না, এখনই ফিরে যাই। নাবিল বলল, না, দেখি আগে কি আছে। আমরা ওখানেই দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা গেল, যেন কেউ গাড়িটা স্টার্ট করার চেষ্টা করছে। আমরা সবাই ছুটে গেলাম গাড়ির দিকে। ভেতরে কেউ নেই,
কিন্তু ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, নিজে নিজেই শব্দ করছে। নাবিল বলল, গাড়িতে কোনো সমস্যা নেই, কালই তো মেকানিক দেখে গেছে। আমরা হতভম্ব হয়ে গেলাম, এটা তাহলে কে করছে? কিছুটা শান্ত হয়ে আবার কোয়ার্টারের দিকে ফিরলাম। আর ঠিক তখনই যা দেখলাম, আমাদের শরীরের রক্ত যেন জমে গেল। সামনে সিমেন্টের টেবিলের ওপর আমরা চারজনই শুয়ে আছি, অর্থাৎ আমাদের এই নিস্তেজ দেহগুলো পড়ে আছে সেই টেবিলের উপর। এই দৃশ্য দেখে সায়ান মাটিতে পড়ে গেল অচেতন হয়ে। আমরা বাকিরা স্থির দাঁড়িয়ে, নড়তে পারছিলাম না, মাথা কাজ করছে না, হাত পা নিস্তেজ। যেমন তেমন করে সায়ানকে টেনে তুললাম, বেরিয়ে দৌড় দিতে যাব। ঠিক তখন ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল। গোলু আর নাবিল প্রাণপণে দরজাটা খুলতে লাগলো। হঠাৎ মনে হলো যেন কেউ দরজাটা জোর করে ঠেলছে। গোলু আর নাবিল দুইজন মিলে বুকের জোরে দরজাটা খুলে ফেলল। আমরা সবাই প্রাণপণে সায়ানকে নিয়ে দৌড়ে গিয়ে গাড়িতে উঠলাম। গোলু গাড়ি স্টার্ট দিয়ে একদম পাগলের মতো চেপে ধরল এক্সেলেটর। আমি সায়ানের মুখে পানি ছিটিয়ে দিলাম আর মুখে মুখে আয়াতুল কুরসি পড়ে ফু দিলাম। ওর জ্ঞান ফিরল, কিন্তু মুখের চেহারা দেখে মনে হচ্ছিল সে আর আগের মতো নেই। চোখ দুটো স্থির, নিঃশব্দ, যেন শূন্যে তাকিয়ে আছে। গোলু গাড়ি খুব দ্রুত চালাচ্ছিল। আমাদের তখন এমন লাগছিল যেন গাড়ির একদম পাশেই কেউ দৌড়াচ্ছে, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। চারজনই চুপচাপ কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। গাড়ি তখনও খুব স্পিডে চলছে। হঠাৎ গাড়ি নিজের থেকেই ধীরে ধীরে চলতে শুরু করলো। আমরা ভয় পেয়ে গেলাম। এই আবার কি হলো? নাবিলের চোখ পড়ল গাড়ির মিটারে। সে আতঙ্কিত গলায় বলল, গোলু, তুই চালাচ্ছিস না? একবার মিটার দেখ। আমরা তাকিয়ে দেখি মিটারে এখনো আগের মতো স্পিড দেখাচ্ছে, মানে গাড়ি চলছে আগের গতি অনুযায়ী, কিন্তু বাস্তবে যেন কেউ সামনে থেকে টেনে ধরছে। নাবিল জানালা নামিয়ে দিল। আমরা সবাই একসাথে সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। নির্বিচ্ছিন্ন পড়ার পর হঠাৎ একটা ভারী চাপের মতো কিছু সরল। গাড়ি আচমকা নিজের গতিতে ফিরে এলো। এমন এক ঝাঁকুনি খেলাম, মনে হলো গাড়িটা উড়ে গেল মাটি থেকে। তখন সায়ান জানালার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। আমি পাশ ফিরে দেখি তার মুখ সাদা হয়ে গেছে। আমি ফিসফিস করে বললাম, ওদিকে তাকিও না, শুধু সূরা পড়ে যাও। আমি নিজেও অনুভব করছিলাম কেউ যেন জানালার বাইরে থেকে তাকিয়ে আছে। ভেতর থেকে ঠান্ডা বাতাস ঢুকছে, কিন্তু জানালা পুরো বন্ধ। এরপর গোলুর চোখে পড়ল সাইড মিররে অস্পষ্ট কালো একটা অবয়ব গাড়ির পেছনে। সে চমকে উঠে একবারে স্টিয়ার ঘুরিয়ে ফেলল। গাড়ি কাঁপতে কাঁপতে রাস্তা থেকে প্রায় ছিটকে যাচ্ছিল। আমি চিৎকার করে বললাম, ওদিকে তাকিও না, শুধু পড়ে যাও, সূরা পড়তে থাকো। আমরা সবাই সূরা ইয়াসিন পড়ে যাচ্ছিলাম, থেমে থেমে কাপা গলায়। এমন অবস্থায়ও গোলু ঠিক মতো রাস্তা চিনে রেখেছিল। সেই জন্যই বোধহয় আমরা বেঁচে গেলাম। ধীরে ধীরে যত দূরে যাচ্ছিলাম, সেই অদৃশ্য উপস্থিতিটা মিলিয়ে যাচ্ছিল। তবু বুকের ভেতর ভয়টা রয়ে গেল। সায়ান আর আমি বারবার বলছিলাম, আমরা তো আগেই বলেছিলাম ফিরে যেতে। দেখলে এখন কি হলো? গাড়ির ভেতরে ঝগড়া শুরু হলো। রাত তখন 11টারও বেশি। নেটওয়ার্ক নেই, সিগন্যাল নেই, মোবাইল অফলাইন। আমাদের মধ্যে একজনের তো ফোন ঘরেই পড়েছিল। তবু আমরা এগোতে লাগলাম। অনেক দূরে সে রাস্তার পাশে একটা কাঠের দোকান চোখে পড়ল। গোলু গাড়ি থামালো। আমরা নিচে নেমে নলকূপের পানি দিয়ে মুখ ধুয়ে নিলাম। পানি খেলাম, মনে হচ্ছিল বুকের আগুন নিভছে একটু। দোকানে দুইজন লোক বসেছিল। আমাদের দেখে বাইরে এসে জিজ্ঞেস করলো, ভাই খায়ের তো? এত রাতে এই পথে? তাদের প্রশ্ন শুনে মনে হলো তারা শহরের বাইরের মানুষ চিনতে পারে। একজন বলল,
আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে শহর থেকে এসেছেন। এত রাতে এখানে কি কাজ? আমাদের মুখে কোনো জবাব ছিল না। নাবিল আসতে বলল, আমরা এখানে এক জায়গায় গিয়েছিলাম কাউকে দেখার জন্য, কিন্তু কাজটা হয়নি। লোকটা জিজ্ঞেস করলো, কোন জায়গায় গিয়েছিলেন, কাকে দেখতে? নাবিল উত্তর দিল, ওই সরকারি কোয়ার্টারে। দোকানদার আমাদের মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে রইল। তার চোখের চাহনি বদলে গেল, যেন বুঝে ফেলেছে আমরা কি দেখেছি। সে ধীরে বলল, ওই সরকারি কোয়ার্টার। আপনাদের ভাগ্য ভালো যে বেঁচে ফিরেছেন। ওখানে যারা গেছে আর ফিরে আসেনি কেউ। আমরা স্তব্ধ হয়ে গেলাম। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, কেন? ওখানে কি আছে? লোকটা নিচু গলায় বলল, ওই জায়গাটা অভিশপ্ত। বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে। আমার দাদা বলতো ওটা কৃষি দপ্তরের পুরনো অফিস ছিল। একজন অফিসার সেখানে পোস্টিং পেয়েছিল, কিন্তু যোগ দেওয়ার 6 মাস পর তার লাশ পাওয়া যায় সেই কোয়ার্টারের ভেতরেই, অদ্ভুতভাবে, রহস্যজনকভাবে। আজ পর্যন্ত কেউ জানে না কিভাবে তার মৃত্যু হয়েছিল। সে একটু থামল, তারপর নিঃশব্দে বলল, তারপর থেকে সেই কোয়ার্টারটা এমনই আছে, যে যায় সে আর ফিরে আসে না। এরপর থেকে পুরো জায়গাটাকেই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। সেই ভয়ঙ্কর ঘটনার পর সেখানকার মানুষও ধীরে ধীরে অন্যত্র চলে যায়। শুনেছিলাম সেই কোয়ার্টার থেকে রাতে আমাদের বাড়ির দিকেও অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসতো, যেন অনেকগুলো মানুষ একসাথে কাঁদছে। সবাই বুঝে গিয়েছিল যে জায়গাটা অশরীরী, কোনো কিছুর কবলে পড়েছে। যে কোনো গরু ছাগল ওই কোয়ার্টারের দিকে যেত, হয় অসুস্থ হয়ে মারা যেত, নয়তো পরদিন মৃত অবস্থায় পাওয়া যেত। এই কারণেই আশেপাশের গ্রামগুলোর মানুষও জায়গাটা ছেড়ে চলে যায়। এখন এমন অবস্থা, কেউ দিনের বেলাতেও সেখানে যাওয়ার সাহস পায় না। দোকানদার আমাদের বলল, আপনারা ভাগ্যবান যে এত রাতে সেখানে গিয়ে আবার ঠিকঠাক ফিরে এসেছেন। ওর কথা শুনে আমরা সবাই আরো হতভম্ব হয়ে পড়লাম। ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীর জুড়ে। তারপর দোকানদার বলল, দোকানের পেছনেই আমার বাড়ি, আমি একাই থাকি সেখানে। রাত অনেক হয়েছে, আপনারা চাইলে সকালে চলে যাবেন, এখন এখানে থেকে যান। আমরা রাজি হয়ে গেলাম। সে ভাত রান্না করে দিল। আমরা সবাই বসে গল্প করতে লাগলাম। ঘুম কারো আসছিল না। সকাল হলে ওর ঘরেই নামাজ পড়া হলো। নাবিল ইমামতি করেছিল। তারপর দোকানদারকে ধন্যবাদ জানিয়ে আমরা রওনা দিলাম বাড়ির পথে। এই ঘটনাটাই ছিল আমার জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। প্রিয় লিসেনার্স, এবার আমরা চলুন আর একটি ভ্রমণের ঘটনায় চলে যাই। আমার নাম সর্দার মোহাম্মদ ওমর। আমি শিয়ালকোট এলাকার মানুষ। ডিসকা থানা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে শিয়ালকোট মেইন রোডের পাশে একটি গ্রাম আছে, নাম জাসাওয়ালা। ঘটনাটা আজ থেকে প্রায় 2 বছর আগের। আমরা জাসাওয়ালা থেকে আমাদের জমি বিক্রি করে জেলা লায়া, তহসিল চকবারা, আজম চৌক থেকে 9 কিলোমিটার দূরে রফিকাবাদ চক নাম্বার 366 এলাকায় চলে যাই। সেখানে 12 একর জমি কিনেছিলাম। কয়েক মাস পর আমার বন্ধু মোসাদ্দিক আর এক কাজিন ওসামা বলল, যদি তুমি কোনো দিন লায়া যাও আমাদেরও নিয়ে চলো, তোমার নতুন জমিটা আমরা দেখতে চাই। 2 দিন পরই আমার ওদিক যাওয়ার দরকার পড়ে, তাই ঠিক করলাম ওদের সঙ্গে নিয়েই যাই। পথে কেউ ড্রাইভ ভাগ করে নিলে আমারও কষ্ট কম হবে। সেদিন বিকেল 5টার দিকে আমরা জাসাওয়ালা থেকে রওনা দেই। পথে কয়েক জায়গায় থেমে রাত প্রায় 12:45 নাগাদ সরকোড ইন্টারচেঞ্জ থেকে নেমে পড়ি। সময়টা ছিল শীতকাল, তাই গাড়ির কাজ বন্ধ করে
হিটার অন করে আমরা তিনজন গল্পে মশগুল হয়ে পড়ি। আমি রাস্তার সঙ্গে পরিচিত ছিলাম, জানতাম এই পথটা পুরো নির্জন, চারপাশে কোনো বাড়িঘর নেই, আলো নেই, কারণ এখান থেকেই শুরু হয় থল মরুভূমি। যে কেউ রাতের বেলা এই পথ দিয়ে গিয়েছে সে জানে ওখানকার ভয়াবহ নীরবতা কেমন। আমরা হয়তো মাত্র 15 কিলোমিটার গিয়েছি, এমন সময় হঠাৎ অনুভব করলাম কেউ যেন রাস্তার পাশে থেকে আমাদের গাড়ি থামানোর চেষ্টা করছে। আমরা ভয়ে গতি বাড়িয়ে দিলাম। আরও কিছু দূর গিয়ে এক ছোট্ট হোটেল চোখে পড়ল। ভেতরে একজন লোক ছিল। আমরা সেখানে নেমে কিছু খাবার খেলাম, তারপর আবার রওনা হলাম। আমরা তখনও আমাদের গন্তব্য থেকে প্রায় 28 কিলোমিটার দূরে। আমার কাজিন ওসামা হঠাৎ বলল, বন্ধু, ওদিকে দেখো, ওই রাতের বেলায় রাস্তায় কে হাঁটছে। তাকাতেই দেখি রাস্তার মাঝখানে এক অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে। দূর থেকে মনে হচ্ছিল মানুষ, কিন্তু কাছে আসতেই বোঝা গেল ওটা মানুষের মতো হলেও পুরো দেহটা ঘন লোমে ঢাকা। কোনো মুখ দেখা যাচ্ছিল না, না চোখ না নাক, কোনো অঙ্গের চিহ্নই নেই। আমরা যখন কয়েক মিটার দূরে, তখনই হঠাৎ সেই জিনিসটা রাস্তা ছেড়ে পাশে একটা গাছের গুঁড়ির সঙ্গে এমনভাবে লেগে গেল যেন গাছের অংশ হয়ে গেছে। ওই মুহূর্তে আমরা সবাই আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম আর গতি বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর যখন আমাদের গন্তব্য আর 3 কিলোমিটার দূরে, তখন দেখি সেই একই অবয়বটি রাস্তার ধারে সমান্তরালভাবে হাঁটছে। আমার বন্ধু মোসাদ্দিক বলল, ওসামা, গাড়ি থামাও। কিন্তু ওসামা সঙ্গে সঙ্গে বলল, না ভাই, থামলেও আমাদের পিছু নেবে। আমরা সাহস সঞ্চয় করলাম, গাড়ি না থামিয়ে ঠিক পাশ দিয়ে গেলাম। আমি হর্ন বাজালাম, আর তখনই সেই জিনিসটা ঝোপের মধ্যে লাফিয়ে ঢুকে গেল। হঠাৎ এক মেয়েলি হাসি শোনা গেল, খুব কর্কশ ঠান্ডা হাসি, আর সেই কণ্ঠ বলল, আমি আবার দেখা করব। আমরা আতঙ্কে পড়ে যাচ্ছিলাম, কিন্তু কোনোভাবে কয়েক মিনিটের মধ্যে আমাদের ডেরায় পৌঁছে গেলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ মোবাইল দেখলাম, তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল 9টার দিকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। তখন ওসামা আর মোসাদ্দিক বলল, চলো আজ ঘুরতে যাই কোথাও। প্রায় দুপুর 2টার দিকে ঠিক করলাম মনকিরা কেল্লা দেখতে যাব। মোবাইলে লোকেশন দিয়ে গাড়ি ছাড়লাম। প্রায় 1 ঘন্টা 40 মিনিট পর আমরা মনকিরা কেল্লায় পৌঁছে গেলাম। ওখানে দেখি কেল্লার ভেতরে কোনো এক বুজুর্গের দরগা আছে। নামটা এখন আমার মনে নেই। সেখানে 2 জন লোকের সঙ্গে দেখা হলো। আমরা কেল্লার ইতিহাস জানতে চাইলে তারা বলল, এই কেল্লাটা নিজের রহস্য দূর থেকেই জানান দেয়। গাছগুলোর কাণ্ডের দিকে তাকাও, প্রতিটার ভেতর যেন কোনো মুখের মতো আকৃতি। তারা বলল, এই গাছগুলোর বয়স 300 বছরেরও বেশি। আর আপনি যদি এখানে রাত কাটান তাহলে এশার নামাজের পর অদ্ভুত কিছু দেখতে পাবেন। এমন সত্তা যাদের দেখা সাধারণ মানুষকে দেওয়া হয় না। তারা আরও জানালো, একটা জায়গা আছে কেল্লার ভেতরে যেখানে কেউ যায় না। যে যায় সে আর আগের মতো ফেরে না, হয় পাগল হয়ে যায়, না হয় প্রাণ হারায়। আমরা 3 জন ভয় আর কৌতূহলের মাঝামাঝি অবস্থায় কেল্লা থেকে বেরিয়ে এলাম। বের হতেই দেখি সামনে এক ছোট মেয়ে দাঁড়িয়ে, বয়স 10-12 হবে, সাদা পোশাক পরা, ফ্যাকাশে মুখ, কিন্তু চোখ দুটি গভীর, স্থির। সে আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কাউকে চিনে ফেলেছে। আমরা যতক্ষণ কেল্লার আশেপাশে ছিলাম তার দৃষ্টি আমাদের ওপরে ছিল। সন্ধ্যা 5টা-6টার দিকে যখন ফেরার পথে রওনা দিলাম, তখনও দেখি দূর থেকে সেই মেয়েটি স্থির চোখে আমাদের দিকে চলে যাওয়া দেখছে। রাত 8টার দিকে আমরা চৌক আজম পৌঁছালাম, খাবার খেলাম, তারপর ডেরায় ফিরলাম। বাইরের বারান্দায় আগুন জ্বালিয়ে চা বানাচ্ছিলাম 3 জন। প্রায় আধা ঘন্টা পর মোসাদ্দিক বলল, বন্ধু, আমার মনে হচ্ছে কেউ আমাদের চারপাশে ঘুরছে।
আমি হাসতে হাসতে বললাম, তোমার ভুল হচ্ছে, কিছু না। 10 মিনিট পর সে আবার বলল, না ভাই, এবার সত্যি লাগছে। আমি আবারও বললাম, ভ্রম হচ্ছে তোমার। আগুনের কয়লা নিভে আসছিল, তাই আমরা আরও কিছু কাঠ দিলাম। ঠিক তখনই ওসামা চিৎকার করে উঠল, আমার পেছন থেকে কেউ আমাকে ছুঁয়েছে। এবার আমি নিজেও বুঝলাম আমাদের চারপাশে কেউ বা কিছু আছে। আমি জায়গা বদলে মোসাদ্দিকের পাশে গিয়ে বসলাম। আমরা সবাই মাটিতে বসেছিলাম। আমি ঠিক জায়গা বদল করতেই চোখে পড়ল আমাদের গাড়ির পাশে অন্য প্রান্তে একটা সাদা আলো জ্বলে উঠল। আলোর ভেতর থেকে একটা মুখ ধীরে ধীরে সামনে ঝুঁকে তাকালো। চোখ দুটি জ্বলছে, মুখটা কেমন যেন বিকৃত। রিচার্ড তখন হঠাৎ শুনল যেন গাছের পাতার উপর দিয়ে কেউ দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। ওর গা শিউরে উঠল। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখল ওর সামনেই এক মহিলা দাঁড়িয়ে, আর সেই মহিলার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেই ছোট মেয়েটা যাকে তারা মন কিল্লার বাইরে দেখেছিল। মেয়েটির গায়ে এবার লাল পোশাক, আর সেই মহিলার পোশাক ছিল সম্পূর্ণ সাদা। তাদের চোখ দুটো যেন চোখ নয়, আগুনের মতো লালচে আলো ঝলকাচ্ছিল। তাদের শরীরের বাকি কোনো অংশ দেখা যাচ্ছিল না, শুধু পোশাক আর চোখ। এই দৃশ্য দেখে ওসামা আর মোসাদ্দিক ভয়ে চাপাতিল ফেলে রেখে দৌড়ে ঘরের ভিতরে ঢুকে গেল। রিসাদও আর দেরি করল না, দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকে দিল। তারা তিনজন একসঙ্গে আয়াতুল কুরসি পড়ল, নিজেদের ওপর ফু দিল, আর যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করল। ঠিক তখনই মোসাদ্দিক বলল, বন্ধু, আমার খুব দরকার, ওয়াশরুমে যেতে হবে, কেউ আমার সঙ্গে চল। তারা তিনজন একসঙ্গে ঘর থেকে বেরিয়ে ওয়াশরুমের দিকে গেল। ওখানে গিয়েও দেখল চারপাশে যেন পাতলা ধোঁয়া ঘুরছে, যেন কিছু অদৃশ্য উপস্থিতি তাদের দিকে তাকিয়ে আছে। আর ঠিক যখন তারা ঘরে ফেরার জন্য ঘুরল, দেখল সেই ধোঁয়া এখন তাদের ঘরের বাইরে গোল হয়ে ঘুরছে, যেন কোনো অদ্ভুত দৃষ্টি তাদের পাহারা দিচ্ছে। রিসাদ সাহস করে বলল, তুমি আমাদের কষ্ট দিচ্ছ কেন? আমরা কিছু করিনি তোমার। ওর কথা শেষও হয়নি, তখনই 3 দিক থেকে একসঙ্গে ভয়ঙ্কর গলা ভেসে এলো, এখন আমরা তোমাদের ক্ষতি করব না। এরপর সব নিস্তব্ধ। তারা তিনজন ঘরে ফিরে এলো, দরজা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। 2 দিন পর পর্যন্ত আর কোনো ঘটনা ঘটেনি, সব কিছু শান্ত স্বাভাবিক লাগছিল। কিন্তু 3য় দিন মাগরিবের নামাজের পর তারা যখন ফেরার জন্য গাড়ি চালু করলো, তখন থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রাস্তায় প্রায় 30 মিনিট গিয়েই তারা এমন এক এলাকায় পৌঁছালো যেখানে মোবাইল নেটওয়ার্ক একেবারে অদৃশ্য হয়ে যায়। দূর দূরান্তে কোনো মানুষ নেই, আলো নেই, কেবল নির্জন মরুভূমি। হঠাৎ গাড়ি নিজের থেকেই কখনো গতি কমাচ্ছে, কখনো বাড়াচ্ছে। রিসাদ নিজেই ড্রাইভ করছিল। সে ভয় পেয়ে গাড়ি একপাশে থামালো, বোনেট খুলে ইঞ্জিন দেখতে লাগলো। সব কিছু ঠিকই ছিল। তারা আবার গাড়িতে বসলো, আর তখনই গাড়ির রেডিও নিজে থেকেই অন হয়ে গেল। এক ভয়ঙ্কর কর্কশ আওয়াজ ভেসে এলো, যেন বাইরে থেকেই কেউ চিৎকার করছে, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। রিসাদ গা কাঁপতে কাঁপতে দ্রুত গাড়ি চালু করলো। গতি উঠল 100 কিলোমিটারে। তারা একটানা দোয়া পড়তে লাগলো। কিছু দূর গিয়ে গাড়ির গতি একটু কমাতেই সামনে এক ট্রাক দাঁড়িয়ে থাকা দেখা গেল। ট্রাক চালক হাত নেড়ে তাদের থামালো। তারা গাড়ি পাশে নিয়ে গেল। দেখলো লোকটা ভয় পেয়ে কাঁপছে। সে তাদের গাড়িতে উঠে বলল, ভাই, আমি এক অবয়ব দেখেছি, আমার ট্রাকের সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল। তারা জিজ্ঞেস করলো তার মুখ কেমন ছিল। লোকটা কাঁপা গলায় বলল, তার মুখে লোহার পেরেক ঢোকার মতো দাগ, চোখ যেন আগুনের মতো জ্বলছে, আর মুখ থেকে যেন ইঞ্জিন অয়েলের মতো ঘন কালো তরল পড়ছে। এই বর্ণনা শুনে তিনজনের শরীর কাঁপতে লাগলো। তারপর তারা সবাই শুনতে পেল দূর থেকে পুরুষ নারীর মিলিত কান্নার আওয়াজ, যেন শত শত গলা একসঙ্গে বলছে, এখান থেকে চলে যাও। তারা ট্রাক চালককে বলল,
আপনি আমাদের গাড়ির সঙ্গে থাকুন, আমরা একসঙ্গে যাই। 1 ঘন্টা পর অবশেষে তারা এক জনবসতিপূর্ণ এলাকায় পৌঁছালো। সেখানে পৌঁছে সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। বাকি পথটা শান্তিতেই কেটেছে। রিসাত পরে বলেছিল, ওই রাতটা আমি জীবনে কোনোদিন ভুলবো না। মানুষ না, কিছু অন্যরকম জিনিস ছিল ওখানে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল নোটিফিকেশন অন করে দিবেন যেন পরবর্তী ঘটনা পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।